শুরু হয়েছে, এই যাত্রাটাকে শুরুটা কি আপনার কাছে পছন্দনীয় মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। এইটা আসলে এই প্রশ্নের উত্তরটা খুব কঠিন আমার জন্য। আমি যেভাবে বিষয়টাকে দেখি এটা হচ্ছে যে আমাদের যে চাওয়া, বিশেষত আমাদের দলের জায়গা থেকে যদি বলি, আমাদের যে চাওয়া, এই চাওয়া বাস্তবায়ন করার জন্য যে ধরনের সাংগঠনিক সক্ষমতা থাকা দরকার ছিল, আমরা আমাদের পক্ষে মানুষদেরকে আরো যত বেশি একাট্টা করার আমাদের উচিত ছিল বা পারার, যেটা আবারও বলি যে সক্ষমতা থাকা দরকার ছিল, আমাদের আসলে প্রয়োজনের তুলনায় আমাদের সক্ষমতায় ঘাটতি আছে। আমরা বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশের মানুষ যেভাবে রাজনীতির চিন্তা করে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যেভাবে আসলে কাজ করে, বাংলাদেশের রাজনীতিটা যেভাবে পরিচালিত হয়, এর প্রত্যেকটা জায়গার সাথে আসলে আমাদের কিন্তু ভিন্ন মত আছে এবং আমরা এটা সংস্কার করতে চাই। আমরা রাষ্ট্রের সংস্কার করতে চাই, রাজনীতির সংস্কার করতে চাই, অর্থনীতির সংস্কার করতে চাই। এবং এইটা পারার জন্য আমাদের যে কাজ, আমি শুধু আপনাকে একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন। আমরা যখন আসলে রাষ্ট্র চিন্তা থেকে এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাটা আসলে জাতির সামনে হাজির করি, তখন আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল। আমরা চাইছিলাম রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার এই শব্দটা একসাথে বলার জন্য। আমাদের বিশ্লেষণ ছিল রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার করতে হবে। কিন্তু যে বাস্তবতার মধ্যে আমরা ছিলাম, হাসিনার মাফিয়াতন্ত্র বলেন আর স্বৈরতন্ত্র বলেন, যাই বলে, তার যে শাসন, সেই শাসনের সময় যদি আমরা আসলে রাজনৈতিক দলগুলির যে সংস্কৃতি, এটার যদি সমালোচনা করতাম, তাহলে এটা মনে হইতে পারতো যে আমরা হাসিনা তন্ত্রটাকে জিয়ে রাখার জন্য যারা রাজপথে লড়াই করতেছে তাদের সমালোচনা করতেছি। তাহলে ইতিহাসের কিংবা আসলে একটা বাস্তবতার পরিপ্রেক্ষিতের মধ্যে দাঁড়ায় যখন আমাদেরকে কাজটা করতে হয়, তখন আমাদের যা বিশ্লেষণ এবং সেটা থেকে আমাদের যে চাওয়া আর কাজ, তো আমরা রাজনীতির মাঠে যা বলতে পারি সেটা একরকম থাকে না। তো সেই জন্য আমি আপনাকে এই কথাটা বললাম এই জন্য যে রাষ্ট্র চিন্তা নিজে যা চিন্তা করতো প্রথমত সেটা সে বলতে পারে না। রাষ্ট্র চিন্তা যখন আসলে রাষ্ট্র সংস্কার হয়েছে এবং হয়ে যখন রাজনীতির মাঠে নামছে, তখন সে দেখছে যে একা তার পক্ষে এটা সম্ভব না। তাহলে সে গণতন্ত্র মঞ্চ মতো একটা জিনিসকে তার তৈরি করার চেষ্টা করতেছে। গণতন্ত্র মঞ্চে যখন সে অপরাপর রাজনৈতিক সংগঠনের কাছে গেছে, তখন তার যে নিজের চিন্তা যত দূর সে বলতে চাইছে, গণতন্ত্র মঞ্চে গিয়ে তত দূর সে বলতে পারে নাই। সেইখানে সে ছাড় দিছে। গণতন্ত্র মঞ্চের মধ্যে যতদূর ছাড় দিয়ে আমরা একসাথে ছিলাম, বিএনপি যখন মনে করছে যে গণতন্ত্র মঞ্চের কাছে তার আসা দরকার, কারণ বিএনপির তখনকার পরিস্থিতি ছিল যে মধ্যবিত্তদের সাথে আসলে তার কোনো সংযোগ হচ্ছিল না, জনগণের জন্য তার কোনো রাজনৈতিক ভাষা ছিল না। সে তখন খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার প্রত্যাবর্তন আর কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এর মধ্যে তার রাজনীতি ঘুরপাক খাচ্ছিল, যেটাতে সে তার দলের লোকদের বাইরে অন্য শক্তিকে যুক্ত করতে পারতেছিল না। তার প্রয়োজন ছিল যে মধ্যবিত্তের কাছে গ্রহণযোগ্য, জামাত বিএনপি ট্যাগের বাইরে আসতে পারে এরকম শক্তিদের সাথে আসলে সম্পর্ক তৈরি করা। গণতন্ত্র মঞ্চের মধ্যে আমাদের দুই ধরনের মানুষ ছিল। আমরা যারা আসলে গণতন্ত্র মঞ্চ গড়ে তুলছিলাম এই আকাঙ্ক্ষা নিয়ে যে বিএনপি আওয়ামী লীগের বাইরে, জামাতের বাইরে একটা স্বাধীন স্বতন্ত্র সংস্কারপন্থী রাজনীতির দ্বার করাবো, এইটার যারা মানুষ ছিল তার চাইতে বেশি মানুষ ছিল যারা বিএনপির সাথে সম্পর্ক করে আসলে বিএনপির রাজনীতির সাথে আসলে তারা কাছাকাছি হয়ে পরিবর্তন হলে সে পরিবর্তনের তারা ক্ষমতার অংশীদার হবে। এইটার ভেতরে গণতন্ত্র মঞ্চের ভিতরে টানাপোড়েনগুলি ছিল। সেইখানে আমরা শেষ পর্যন্ত লড়াইটা করার চেষ্টা করছি গণতন্ত্র মঞ্চকে অক্ষত রেখে। কিন্তু আপনি জানেন যে আসলে আমরা গণতন্ত্র মঞ্চকে বিএনপির ওই প্রভাবের কাছ থেকে আসলে মুক্ত করতে পারি নাই। তাইলে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আমার আকাঙ্ক্ষা বা আমাদের আকাঙ্ক্ষা,
আমরা আকাঙ্ক্ষা ছাড়তে ছাড়তে কিন্তু আসলে 5 তারিখে আসছি। 24-এর নির্বাচন ঠেকাইতে পারি নাই। আমাদের তরুণরা আসলে 5 তারিখে যখন অভ্যুত্থান করছে, 5 তারিখে আমরা তরুণদেরকে বোঝানোর খুবই চেষ্টা করছি যে এই যে পরিবর্তনটা হয়েছে এটা মাগরিবের ওয়াক্তের মতো। এটা খুব সংক্ষিপ্ত সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ঐকমত্যটা থাকবে। এটা খুব দ্রুতই আসলে এর মধ্যে বিভাজন তৈরি হবে, এই আবেগ কমে যাবে এবং এই সময়ের মধ্যে সর্বজন স্বীকৃত জায়গাগুলি যেন আমরা অ্যাচিভ করার চেষ্টা করি। আমরা তখন তরুণদেরকে এটা বুঝাইতে পারি নাই। তরুণদেরকে অন্যরা যারা বুঝাইছে যেটা বিপ্লব হয়ে গেছে, একটা দর্শন পাল্টায় ফেলতে হবে, মুক্তিযুদ্ধের যে সংবিধান এটার আসলে মূলনীতি পাল্টায় ফেলতে হবে, আমরা তাদেরকে যখন আসলে থামাইতে গেছি, বুঝাইতে গেছি, এটা পারি নাই। আমরা সরকারকে যখন বুঝাইতে গেছি যে আসলে সংস্কারটা আপনারা যেখানে যেভাবে ভাবতেছেন এভাবে পারবেন না, সংস্কারের জন্য কয়েকটা রাজনৈতিক দলই যথেষ্ট না, আপনার জনগণের সাথে আপনার আসলে ডায়ালগ করতে হবে। যেহেতু অন্তর্বর্তী সরকারে যারা আসছিল, যেহেতু তাদের কোনো হোমওয়ার্ক ছিল না, যেহেতু সংস্কার কি রাজনীতি কি এটা তারা জানতো না, তারা নিজের মতো করে এটাকে প্রথম থেকে আবার বুঝতে চাইছে। বুঝতে বুঝতে তারা একদিকে সময় ক্ষেপণ করছে, তরুণরা আরেকদিকে আসলে এটাকে একদম বিপ্লব করার জন্য আরেকদিকে টেনে নিয়ে যেতে চাইছে। মাঝখানে পুরনো যে এস্টাবলিশমেন্ট, তার যে খেলা, সে খেলায় সে ক্রমশ তার জায়গাটাকে সে আসলে আস্তে আস্তে পোক্ত করছে। সেইখানে আমরা তখনো পর্যন্ত যেটা চেষ্টা করছি যে কমন মিনিমাম একেবারেই যত দূর সবাই মিলে আমরা ঐক্যমত্যে আসতে পারি, অদ্ভুত জিনিস হইলো যেন আমরা অর্জন করি। আর আমরা আরেকটা জিনিস চাইছিলাম, যেটার পদ্ধতিটা যেমন যেন এমন হয়, পদ্ধতিগত ভুলের কারণে যেন আমাদের অর্জনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে না যায়। সেই জন্য আমরা কিন্তু দেখবেন যে ঐকমত্য কমিশনে আমাদের কোনো নোট অফ ডিসেন্ট নাই। ঐকমত্য কমিশনে আমরা গণপরিষদ নির্বাচনের সংস্কার পরিষদে প্রস্তাব করছি, কিন্তু আমরা নিজেরা এটার জন্য খুব বেশি লড়াই করি না। আমরা অন্যদেরকে চেষ্টা করছি যে তারা যেন এটার ব্যাপারে ভোকাল হয়। আমরা এটা বোঝার চেষ্টা করছি যে আমরা ছোট একটা গ্রুপ, আমাদের কথা অনুযায়ী এগুলি হচ্ছে, এটা যদি কারো বড় দলের মনে হয় তাহলে এটা শুধুমাত্র ইগোর কারণে নাই হয়ে যাবে। অথবা আমরা আমাদের কোনো স্টেক চাই নাই, আমরা আমাদের কোনো কৃতিত্ব চাই নাই, আমরা এটার জন্য কোনোভাবে কাজ করছি এই দাবি কখনো করি নাই। আমরা সেইখানে সবচাইতে পেছনে তাইকেও এই কাজটা যাতে হয় এটার জন্য চেষ্টা করছি। আজকে যখন আসলে আপনি বলেন তাহলে দেখবেন যে আসলে আমরা যেহেতু প্রথমে যেটা বলছিলাম যে আমরা যেহেতু বাংলাদেশের মানুষকে আমাদের সাংগঠনিক চিন্তার সাথে যুক্ত করতে পারি নাই, মানুষ যেহেতু এত দীর্ঘমেয়াদী ভাবে এই জিনিসগুলিকে নিয়ে ভাবতে অভ্যস্ত না, মানুষ যেহেতু এর আগে ব্যক্তি কেন্দ্রিক কিংবা মার্কা কেন্দ্রিক রাজনীতিতে অভ্যস্ত ছিল, আমরা যেভাবে 10-12 বছর ধরে এটা চিন্তা করে করে মানুষের মধ্যে নিয়ে আসা মানুষকে এর জন্য প্রস্তুত করতে চাইছি, আমরা আসলে তাদেরকে তেমন করে আকৃষ্ট করতে পারি নাই। আমরা পারি নাই বলেই রাজনীতির যে পুরনো সংস্কৃতি ছিল, সে পুরনো সংস্কৃতির মধ্যে নতুন সংস্কৃতির রাজনীতি যারা বলছে তারাও গিয়ে ঢুকছে। সেইখানে ধরেন আমাদের যা সামর্থ্যের তুলনায় আমি মনে করি যে অর্জন বেশি। আমরা যদ্দূর আসলে আমাদের সামর্থ্য ছিল, আমরা এখানকার চিন্তা যতটা পরিবর্তন করতে পারছি, তার মধ্যে এখনো পর্যন্ত আমি এইটা গুরুত্বপূর্ণ মনে করি কামাল ভাই, যে আজকে 2 বছর পরে আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে সংস্কারের কতটা হইলো। তার মানে সংস্কার যে বাংলাদেশের রাজনীতির মূল এজেন্ডা হিসেবে দাঁড়াইলো, এবং বিএনপি কে যে এখনো পর্যন্ত বলতে হয় যে জাতীয় সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, জামাত ইসলামীর মতো একটা দল 5 তারিখের আগে পর্যন্ত সংস্কার শব্দটাকে বাংলাদেশের রাজনীতিতে যে এন্ডোর্স করে নাই, সে যখন আসলে সংস্কারের ধারক বাহক হয় এবং সে যখন বলে যে সংস্কার ছাড়া বাংলাদেশের রাজনীতি হবে না, এইটাকে আমরা একদিক থেকে অগ্রগতি মনে করি। আমরা মনে করি এজেন্ডা হিসাবে বাংলাদেশ এটা এস্টাবলিশড হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি যে কিচ্ছু হয়নি। বাস্তবায়নের জায়গাটার মধ্যে একদম 72-এর সংবিধানের যা কিছু ছিল, যেটাকে আসলে অন্তর্বর্তী সরকার কিছু পরিমাণের অধ্যাদেশ জারি করে এগুলি থেকে সরতে চাইছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই অধ্যাদেশগুলিকে বাতিল করে দিয়ে 72-এর সংবিধানের মধ্যে যে ক্ষমতাটা ছিল এটা দিয়েই দেশটা শাসন করতেছে।
কিন্তু এখনো পর্যন্ত সে ওই রকম স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারতেছে না। যেহেতু অভ্যুত্থান হয়েছে, তরুণদের মেজাজ, মানুষের মধ্যে মেজাজ, মানুষের সাহস বাড়ছে, এবং ওনারাও আসলে নিজেরা এখনো পর্যন্ত এতটা সংগঠিত হয়ে রাষ্ট্রের সকল জিনিসের উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে নাই। অর্থনৈতিক ভাবে যেহেতু এখনো পর্যন্ত তাদের হাতে তেমন টাকা পয়সা তাদের লোকদের হাতে অতটা গিয়ে পড়ে নাই, সেই জন্য এখনো পর্যন্ত ধরেন অভ্যুত্থানের পরের কিছু গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ভোগ করতেছি, এইটা হচ্ছে অর্জন। কিন্তু এই জি লড়াইটা যদি আসলে আপনারা আমরা মিলে করতে পারি, তাইলে আমি মনে করি যে বিএনপি কে অনেক দূর পর্যন্ত আহ স্বীকার করে যাইতে হবে, যদিও এটা স্থায়ী হবে না। তারা অনেকগুলো সংস্কার করবে সংশোধন আকারে, সেই সংস্কারগুলি তাদের পঞ্চম সংশোধনীর বেলায় পর্যন্ত ধরতে পারে। মানে জিয়াউর রহমানের শাসনকালে যদ্দূর গণতান্ত্রিক শাসনতন্ত্র ছিল, তারা আসলে সংস্কার বলতে তত দূর বোঝে। আমরা যে সংস্কারের কথা বলছিলাম, এটাকে তারা আসলে এখন আর বিশ্বাস করে না। তারা বলছে যে এগুলি তারা মানছিল নির্বাচিত হওয়ার জন্য, জি জি। ভোটে তাদের, ভোটে তারা যাতে জিততে পারে এই জন্য। আচ্ছা তো এখন এই কথা ফাঁকটা হলো, আছে। আচ্ছা এখন কথা হলো যে এই যে সংস্কার নিয়ে যেখানে একটা আমরা বিরোধ দেখছি, যে বিএনপি একটা কথা বলছে, জামাতে ইসলামে একটা কথা বলছে, জামাত এনসিপি তারা এক সুরে এক কথা বলছে যে বিএনপি গাদ্দারি করেছে বলছে, এবং এটা নিয়ে তারা রাজপথেও আসছে। এর বিপরীতে আপনি বলছেন, আপনারা বলছেন যে আপনারা সংস্কার কথাটা তো অন্তত উচ্চারণ করাইতে পারছেন, এটাকে আপনারা অ্যাচিভমেন্ট মনে করছেন। কিন্তু আমার কথা হলো কি, সাধারণ মানুষ যারা আছি আমরা মনে করেন, আমাদের মধ্যে তো ওটা আপনি যে নামেই ডাকেন না কেন, সংস্কার নামে ডাকেন অথবা যে নামে সংস্কার অথবা সংশোধন যে নামে ডাকেন না কেন, আমাদের মধ্যে তো একটা প্রত্যাশা ছিল যে আমরা এই জিনিসটা চাই, এই জিনিসটা চাই না, আমরা একটা তন্ত্র চাই না, আমরা স্বৈরাচারী শাসন চাই না, আমরা দলীয় শাসন চাই, আমরা মানে দলীয় সর্বস্তরে দলীয়করণ চাই না। এই ধরনের একটা প্রত্যাশা আমাদের ছিল। মানে আমরা আওয়ামী লীগ আমলে যে যে ঘটনা দ্বারা, যে যে কাজের দ্বারা আমরা বিরক্ত ছিলাম, টায়ার্ড ছিলাম, সেগুলো অবসান চেয়েছিলাম। সেই অবসানটা কতটুকু হলো বলে আপনারা মূল্যায়ন? আমি আরেকটু যদি বলেন, আবার যদি আমি বলেন বলবো, শেষের কথা। আমরা সাধারণ মানুষ যা চেয়েছি, সাধারণ মানুষ তো চেয়েছিল যে আমরা যেন সর্বস্তরে দলীয়করণটা না হয়। সাধারণ মানুষ চেয়েছিল যে এক রাজতান্ত্রিক ব্যবস্থা যেন না হয়, একজন ব্যক্তির উপর সবকিছু নির্ভর করবে, যেন সেটা না হয়। তো সেই যে মানুষের প্রত্যাশাটা, এই প্রত্যাশাটা কতটুকু হাসিনা সরকার চলে যাওয়ার পর মানুষ তাদের সে প্রত্যাশা কতটুকু মিটেছে বলে আপনারা মনে করেন? না, ওইটাই তো হচ্ছে সবচাইতে বড় কথা। আপনি যেটা বললেন যে আমরা যে ভাষায় কথা বলি, সাধারণ মানুষ তো তার মতো করে তার একটা জায়গা থেকে এই অভ্যুত্থানটা যুক্ত হয়েছে। তার প্রথম যে যুক্তি ছিল বা তার যে আকাঙ্ক্ষা, আমি যতদূর বুঝি, আমি তো গ্রামে এবং শহরে, আমি একটা সাধারণ পরিবারের মানুষ, যেইভাবে আমি দেখি যে মানুষের চাওয়াটা ছিল আহ অনাচারটা কমবে। অনাচার ইন দা সেন্স যে আসলে মানুষের উপরে জুলুম, একদলীয়, আপনি যেটা বলেন যে নিপীড়ন, তার আসলে শ্বাস ফেলানোর ব্যবস্থা নাই, তার কথা বলার জায়গা নেই, এইটা। আরেকটা চাইছিল যে তার বৈষম্যের জায়গাটা তরুণদের বেলায় বিশেষত, তরুণরা ক্রমশ আসলে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনযাত্রার মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে তারা একটা মানে খুব সংকটের মধ্যে ছিল। মানে বেকারদের একটা জায়গা ছিল, কর্মসংস্থান ছিল না, যা আয় করতেছিল এবং অন্যদের যে আয়ের বৈষম্য পার্থক্য, সেইটাতে সে আসলে মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারতেছিল না। তো এই জায়গাগুলি যে তার পাওনা ছিল, চাওয়া ছিল, সেই জায়গাগুলি তো আসলে কামাল ভাই আরো খারাপ হয়েছে। আমি গ্রামাঞ্চলে তিনটা জিনিসের প্রাদুর্ভাব দেখি। আমি দেখি যে আসলে ছোট ছোট যে উদ্যোগগুলি ছিল মানুষের, সেইগুলি বৈশ্বিক কারণেই হোক, বাংলাদেশের ইকোনমিক ফ্লোটা আসলে থেমে যাওয়ার কারণেই হোক, এই উদ্যোগগুলি যাদের ছিল তারা আসলে লোকসানে পড়ছে। ছোট ব্যবসায়ী, ছোট কর্ম মানে যারা করে খাইতো, তাদের তাদের অর্থনৈতিক অবস্থার মানে অবনমন হয়েছে। হ্যাঁ। দুই হচ্ছে গ্রামাঞ্চলে চাঁদাবাজিটা বাড়ছে, বিভিন্ন ফর্মে চাঁদাবাজি, মানে সালিশের নামে, জায়গা জমি দখলের নামে, যে কোনো ভাবে চাঁদাবাজির পরিমাণটা বাড়ছে। তিন হচ্ছে যে ধরেন এক ধরনের অত্যাচার নির্যাতনের পরিমাণটা বাড়ছে। আর একটা বাড়ছে যেটা হচ্ছে মাদকের ব্যবসাটা
মাদকটা আগের চাইতে অনেক বাড়ছে। মানে মাদকের প্রাপ্তি কিংবা মাদক যে ছড়ানো, এইটা ধরেন একদম গ্রামের ঘরে ঘরে, যেহেতু ছেলেরা বেকার কিংবা ছোটখাটো কাজ করে হতাশ, তাদের সাথে এই জিনিসের আসলে প্রশ্রয়টা অনেক বেশি পাইছে এবং মাদকটা অনেক বেশি বিস্তৃত হয়েছে। এইসব মিলে গ্রামাঞ্চলে এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা, আরেক ধরনের সামাজিক নিয়ম শৃঙ্খলার ভেঙে পড়ার ভেতর দিয়ে একটা অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার বৃদ্ধি, চুরি ডাকাতি ছিনতাই এগুলির বাড়া, এই পুরো জিনিসটা আগের যে অর্ডারটা যোগটা ছিল, ধরেন আগে কবরের একটা শান্তি ছিল, একদলীয় একটা নিস্তব্ধ ডিসিপ্লিন ছিল, আপনি সেইখানে কোনো প্রাচুর্য আসে নাই, কিন্তু এই শৃঙ্খলাটা আরো ভেঙে পড়ছে। সেইটা আসলে গ্রামাঞ্চলের মানুষকে মানে প্রায় বলতে বাধ্য করতেছে যে এর চাইতে আগে ভালো ছিলাম। এইটা হচ্ছে ভয়ের জায়গা, যে কোনো ধরেন বড় রকমের অর্জনের যে সম্ভাবনা যখন তৈরি হয়, এটা যখন অর্জনে না গিয়ে হতাশায় পরিণত হয়, তখন আসলে যে ঘটনাগুলো আমরা দেখি, এটা হচ্ছে ধরেন 72 থেকে 75-এ মানে সোকল্ড মুক্তিযোদ্ধারা, পরবর্তী মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে যারা আসলে জুলুম করছিল, তাদের জুলুমের কারণে এর চাইতে রাজাকার ভালো হয়ে গেছে। খানা তাকে সিনেমা বানাইতে হয়েছিল যে আবার তোরা মানুষ, কিংবা 75-এ এত বড় বিপর্যয়ের পরে আসলে মানুষ এটাকে বুঝতেই পারে নাই, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একই রকম এত বড় যে উত্থান, এই উত্থানের পরে যখন আসলে মানুষ সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে কোনো ধরনের আসলে উন্নয়নের লক্ষণ দেখে না, কোনো অভিমুখ দেখে না, তখন তার মধ্যে যে হতাশাটা তৈরি হবে, আমি ভয় পাই যে এই হতাশা আমাদেরকে আরো বড় বিপর্যয়ের মুখে ঠেলে দেয় কিনা। সেইটা আসলে আপনি যেটা বলছিলেন এটা তো হয় নাই, বরং আমার আশঙ্কাটা বাড়ছে, বিপর্যয়ের আশঙ্কা। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি? যেমন আমি কতগুলো কথা বলি, যেমন ধরেন আমি দেখলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ করলো, পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রশ্নটা আসলো সামনে, এবং বিএনপি স্থায়ী কমিটি একটা মিটিং করলো, মিটিং করে তারা দায়িত্ব দিল তারেক রহমান ঠিক করবেন যে কাকে মনোনয়ন দেওয়া হবে। তো আপনি এই গণতন্ত্র কি চেয়েছিলেন? আমি আপনাকে এটাই বলছিলাম যে আমরা তো বলছিলাম যে আমরা রাজনীতি সংস্কারের কথাটাও বলবো, বাংলাদেশের মানুষের সামনে এটা তুলতে হবে, কিন্তু আমরা হাসিনা শাসনামলে এটা তুলতে পারি নাই। আর এখনকার যে পরিস্থিতি যাচ্ছে, এখনো ধরেন আপনি এটা বলেন গণতান্ত্রিক সংস্কৃতির তো কোনো কিছু চিহ্নই নাই। গণতান্ত্রিক সংস্কৃতির বদলে জিনিসটা যেটা ছিল হুবহু তাই আছে, এটা আমাদের এজেন্ডার মধ্যেই আসেন নাই। রাষ্ট্রে ধরেন সবচাইতে বেশি গুম হয়েছে কার? বিএনপির চাইতে তো বেশি গুম খুন শিকার হয় নাই কেউ এই এই 15 বছরে। তো তারা ধরেন গুম কমিশনটাকে যখন গুম করে ফেলে, মানবাধিকার কমিশনকে যখন ধরেন অকার্যকর করে ফেলে, তারা সবচেয়ে বেশি সার্ভাইলেন্সের আন্ডারে ছিল, কথা বলতে পারে না। এখন সার্ভাইলেন্সের আইনটাকে যখন ধরেন আবার রেস্টোর করে, আপনার দুদকের মতো একটা প্রতিষ্ঠানকে যখন অকার্যকর করে ফেলে, স্থানীয় সরকারের উপরে ধরেন কন্ট্রোল নিতে হবে, এটাকে যখন সে বহাল রাখে, তখন তো আপনার একটা লক্ষণ বোঝা যায় যে সে আসলে রাজনীতি এবং রাষ্ট্র এই দুইটা জায়গার মধ্যে হাসিনার বদলে ক্ষমতাটা তার হাতে চায়, এবং যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার না করে চলে ততক্ষণ সে ব্যবহার করবে না হয়তো, কিন্তু সে এটা ভয় পায় যে বাংলাদেশে শাসন করতে গেলে এই ক্ষমতা লাগবে, এবং এটা সেই জন্য সে অটুট রাখতে চায়। সে মনে করে না যে আসলে এই ক্ষমতাটা আসলে হাসিনার পতনের কারণ হয়েছিল। সে মনে করে হাসিনার অপরিমিত ব্যবহার এটাকে আসলে হয়তো হাসিনাকে পরাস্ত করছে, কিন্তু এটার পরিমিত ব্যবহার তার লাগবে। সে জনগণের ভোটের কথা বলে কিন্তু জনগণের উপর নির্ভর করতে পারে না। সে পুলিশ এবং ওই সমস্ত বিচারক যারা আসলে তাদের কথাই চলবে, সেরকম বিচার ব্যবস্থায় সে চায়। আর এইটার ধরেন দুইটা পারে, একটা হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে এটা ঘটে নাই, রাষ্ট্রে ঘটে নাই। সবচেয়ে ভয়াবহ যেটা, যে আপনার এই এই রকমের একটা অর্থনৈতিক ব্যবস্থার জন্য তো এগুলি লাগে। আপনি লুটপাটটা করবেন, লুটপাটটা করে টাকাটা পাচার করবেন, ব্যাংকটা খায় ফেলবেন, এবং ব্যাংকটা খায় ফেলার পরে আপনাকে কেউ কিছু বলতে পারবে না, আপনাকে সেলিউট করবে। এর জন্যই তো বেআইনি একটা ব্যবস্থা লাগে, মানে এরকম আইন লাগে। তো সেই টাকা তো তারা ধরেন সেই জায়গায় তো তারা হাত দিতে চায় না, এখনো চাচ্ছে না।
অর্থনীতিতে আপনি পুরো জিনিসটা আজকে যেটা ধরে নিয়ে বলছে, বিদ্যুৎ মন্ত্রী জ্বালানি মন্ত্রী যেটা বলছে, এটা ভালো কথা বলছে। উনি বলছে যে বিদ্যুতের দাম কেন বাড়াইতে হচ্ছে, যেহেতু কার্ডে কার্ডে আসলে বিভিন্ন জনকে আসলে টাকা দিবে, ফ্যামিলি কার্ড, অমুক কার্ড তমুক কার্ডে যে কার্ডের যে পলিসি তারা করছে, তাহলে এটার টাকা কোত্থেকে আসবে? তারা বলতেছে বিদ্যুতের টাকা থেকে এটা কাটতে হবে। তো বিদ্যুতের মতো একটা জায়গাকে যখন আপনি ধরেন এগুলির জন্য আপনি রিলিফ দেওয়ার জন্য যখন আপনি, তো এই রিলিফের ইকোনমি, এইটা দিয়ে তো আপনি বৈষম্য কমাইতে পারবেন না, চুরিও কমাইতে পারবেন না, আপনি ধরেন লুটপাটও কমাইতে পারবেন না, আপনি বিনিয়োগের জায়গাটাও বসতে পারবেন। আপনার সংকট হচ্ছে বিনিয়োগের সংকট। আপনি ধরেন বাংলাদেশের একটা মাত্র সেক্টরকে যদি তার আসলে মানে ট্রাস্ট সেক্টর ধরতে হতো, একটা যদি ক্রাশ প্রোগ্রাম করতে হতো, তাইলে তার বাংলাদেশে সবার আগে সবকিছু বন্ধ করে তার সোলারে যাওয়ার কথা। যে সোলারের জন্য ধরেন সমস্ত কিছু তরুণদেরকে নিয়ে, ব্যাংকগুলিকে নিয়ে, বাংলাদেশের বাজেট নিয়ে, দুনিয়ার সমস্ত কনসোর্টিয়াম নিয়ে তারা আসলে বসার কথা হচ্ছে সোলারের জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য। তো সেইখানে আপনি বিদ্যুৎ আরে আপনি তেল কিনবেন, আপনার টাকা নাই, আপনি এলএনজি কিনবেন, আপনার টাকা নাই, আপনি ঋণ করবেন, আর আপনি এই জায়গাটার মধ্যে যেভাবে চলতেছিল এরকমই একটা পলিসি করবেন, কিন্তু যে ইনভেস্ট করতে যাবে সে গিয়ে দেখবে যে এনবিআর তাকে কোনো ফ্যাসিলিটিস দিচ্ছে না। আপনি বলবেন যে কাঁচামালের ক্ষেত্রে জিরো ট্যারিফ দিচ্ছেন, আর যে ইনভেস্ট করতে যাবে ইনভেস্টর গিয়ে দেখবে যে এনবিআর আগের জায়গায় বসে আছে। তার মানে আপনি এখনো পর্যন্ত বসায় রেখে, 42,000 কোটি টাকা দিতেছেন। হচ্ছে আপনার প্রথম কাজ ছিল এসে, অন্তর্বর্তী সরকারেরও এটা প্রথম কাজ ছিল, আমাদেরও প্রথম দায়িত্ব ছিল, তরুণদেরও প্রথম দায়িত্ব ছিল, যে সমস্ত সেক্টরে আমরা অকারণে বসায় মানুষকে টাকা দিতেছি সেগুলি বন্ধ করা। অন্তর্বর্তী সরকার যদি আসলে কোনো প্রপিপল সরকার হইতো, তাহলে সে প্রথম এই জিনিসগুলি করত, তো সেও করে নাই। এইবার যাদেরকে আমরা তখন মনে করছি যে এটা দুর্বল সরকার, এরা পারে না, এইবার যাদেরকে এনে বসাইছি তারাও এটা করবে। তাহলে টাকা নিয়ে আপনি দিবেন হচ্ছে এদের কাছে, আর আপনার যেখানে দাঁড়াইতে পারবেন সেখানে আপনি দাঁড়াবেন না, টাকা তুলতে চাইবেন আপনি মানুষের কাছে যার কাছে টাকা নাই। সেইটা তো আসলে ওই বিপর্যয়টাকে ডাইকে আনতেছে, যে বিপর্যয়টায় মানুষ ওই কথাটা বলবে যে কথাটা আমি মুখ দিয়ে বলতে চাই না। সেইটা হইলে বাংলাদেশের জন্য, আমাদের জন্য কিছু হবে না, তাদের জন্য হবে না, অন্যদের জন্য হবে না। আমি এখনো পর্যন্ত এটা আশা করতে চাই বাসুদ ভাই, কামল ভাই, যে বিএনপিতে আমি আশা করতে চাই যে কিছু লোক আছে, বিএনপিতে আমি আশা করতে চাই যে কিছু পলিটিশিয়ান আছে। এটা আমি পলিটিক্যাল পার্টি হিসাবে দেখি না, এটা পার্টি না। তো তারপরে আমি মনে করতে চাই যে এখানে কিছু পলিটিক্যাল লোক আছে যারা আমি যেগুলি বলছি এর চেয়ে এটা ভালো করে পিকচারটা দেখতে পায়, এবং তাদের এটা বলার কথা। কিন্তু আমি জানি যে তাদের কোনো বক্তব্য আসলে কোনো বক্তব্য হয় না। যেটা আপনি ওই যে প্রথমে যেটা বলছিলেন যে প্রেসিডেন্ট ইলেকশন করবে কিভাবে, এইটা যে ধরেন, এইটা দিয়ে বোঝা যায় যে বিএনপিতে কোনো মানে পার্টি ক্যারেক্টার বলতে কিছু নাই। এইটা হচ্ছে দুর্ভাগ্যের প্রধান কারণ। আমরা এই জন্য বলছিলাম যে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির এগুলি সংস্কার লাগবে, কিন্তু হাসিনার আমলে রাজনীতি আর অর্থনীতি শব্দ দুইটা আমি বলতে পারি নাই ভাই, এটা আমার আরেক দুর্ভাগ্য। যাই হোক, তারপরেও আমাদের তো নানা ধরনের হতাশার কথা শুনলাম আপনার কাছে, আবার আশাবাদের কিছু জায়গা আপনি দেখালেন যে ওখান দিয়ে আমরা হয়তো কিছু একটা পেতেও পারি। তো সে আশাটাই থাকুক। যে ভয়ের কথাটা আপনি বললেন যে গ্রামাঞ্চলের মানুষ কিন্তু যে ভয়টা আপনি পাচ্ছেন, এটাই সবচেয়ে ভয়ের কথা, যে তারা যদি বলে বসে যে আগেই ভালো ছিলাম, সেটা কিন্তু এত রক্তক্ষয়, এত ত্যাগ, এত কিছুর বিনিময়ে ওইটা যদি আবার শুনতে হয়, তাহলে এর চেয়ে তো মানে হতাশার কিছু হতে পারে না। তো সেই হতাশা থেকে আমরা বেরিয়ে আসি, প্রত্যাশা থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সঙ্গে বসলেন, কথা বললেন, এবং আপনার কথা আমাদের প্রেসার কুকার আকৃতির বড় বোমা পাওয়া গেছে এবং এটি রিমোট কন্ট্রোল যুক্ত ছিল, পুলিশ যেটি জানিয়েছে। এবং এইসব ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ। আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কি ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু নাকি এগুলো গতানুগতিক যা ঘটে তাই? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের যে সন্ত্রাসের যে ট্র্যাক রেকর্ড আমরা যেটা জানি,
সেই সন্ত্রাসের ট্র্যাক রেকর্ডে কিন্তু পাইপ বোমা পাওয়া যায়নি কখনো, বা আপনি যেটা বললেন যে প্রেসার কুকার বোমা, এটাও পাওয়া যায়নি। পাইপ বোমা এবং প্রেসার কুকার বোমা এটা শুধুমাত্র দুইটা জঙ্গি সংগঠন ব্যবহার করে। একটা হলো লস্কর ই তৈয়বা, আচ্ছা। আর আর হলো আল কায়দা। সব থেকে অবাক জিনিস হলো যে আজকেই দেখলাম যে মেট্রো রেল স্টেশনের নিচে যে দুটো পাইপ বোমা পাওয়া গেছে, ওই পাইপ বোমা ঘটনাটার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল। আচ্ছা। তাহলে নিশ্চয়ই জঙ্গিরা তো আর সিসি ক্যামেরা বন্ধ করে নাই। হুম হুম। এবং যে বোমার যে ধারাবাহিক ঘটনাগুলো ঘটছে, মানে আজকেই শুনলাম যে পাইপ বোমা সিসি ক্যামেরা বন্ধ ছিল, কিন্তু এরপর যে তাজপুরে আহ, বোমা পাওয়া গেল পেট্রোল পাম্পে, এটার কি হয়েছে কোনো ফলো আপ নাই। বা আরো কিছু জায়গায় বোমা উদ্ধার, এমনকি যে প্রেসার কুকার বোমা, এটা কি ফলো আপ? ফলো আপ তো আমরা জানি না। যেটা আমরা জানি, পুলিশ এই প্রথমবারের মতো সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে। একটি বিশেষ ভাষা আছে ওই রেড অ্যালার্টে। ওরা বলছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হতে পারে। পুলিশের যানবাহনকে, আগে বলা হতো জনগণের জানমাল ইত্যাদি, এখন রেড অ্যালার্ট হুম। পুলিশের যানবাহন। তো পুলিশের যানবাহন তো হামলা আমরা 2024 সালে দেখেছি। আর সাম্প্রতিক সময় পুলিশের যানবাহন কোনো সন্ত্রাসী হামলার শিকার হয়নি। বা এই বোমাগুলো কোনোটাই তো আর রাজারবাগ পুলিশ লাইনেও পাওয়া যায়নি, বা কোনো থানাতেও পাওয়া যায়নি। তাহলে পুলিশের কেন মনে হলো হুম যে হুম। সারা দেশে রেড অ্যালার্ট দিল, বলছে যে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হতে পারে? এবং এটা পুলিশ তখনই বলল যার ঠিক 48 ঘন্টা আগে মিস্টার সার্জিও গোরের সফরের সময় 30 জুলাই হুম মার্কিন হুম। যুক্তরাষ্ট্র যে ট্রাভেল অ্যাডভাইজারিতে আমাদের যে 3 নম্বর ছিল সেটাকে র্যাঙ্ক লোয়ার করেছে, নামিয়ে দিয়েছে 2 নম্বরে। তো সার্জিও গোর আসলেন, পররাষ্ট্র প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেক্সট করে সুসংবাদটাও দিলেন যে এটা নামানো হয়েছে। 31 জুলাই কি হলো আমরা তো জানি না। 30 জুলাই রাতেও কি হলো আমরা জানি না। অফিসিয়ালি গণমাধ্যমে নাই, আমরা দেখছি এখানে সেখানে ঠিকই সব মিটিং হয়েছে কাদের সাথে। কিন্তু তারপরেই পুলিশের মনে হলো যে এখন সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করতে হবে, পুলিশের যানবাহনে সন্ত্রাসী হামলা হবে। তা এটার কারণে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সবাই একটা ভুল বার্তা পাবে। সেটা ভুল বার্তা বলবো না আমি, একটি শঙ্কিত হওয়ার মতো বার্তা। তারা আবার এই ট্রাভেল অ্যাডভাইজারিকে 5 নম্বরে 6 নম্বরে নিয়ে যেতে পারে। হুম। কেন সেটা আপনি যদি বলেন যে এটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি হতে পারে অগাস্ট মাসে, সেই জন্যে, তাহলে তো বলতো যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা এই ধরনের কাজ করতে পারে। এবার কিন্তু এটা বলা হয়নি, বলা হয়েছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা। তাহলে পুলিশও জানে, রাষ্ট্রযন্ত্রও জানে যে আওয়ামী লীগ কিছু করবে না। খুবই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2-3 দিন আগে কিন্তু পুলিশ বলেছিল, মানে ওই আহ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে জি পুলিশের উপর আক্রমণ জি হতে পারে। জি, ওটা তো আমি বললাম যে আগের বার তো সবসময় বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এবার বলা হচ্ছে হ্যাঁ। সন্ত্রাসী হামলা। এবার আর আচ্ছা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম নাই। তার মানে পুলিশের কাছে ক্রেডিবল রিপোর্ট আছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হবে। কিভাবে ক্রেডিবল রিপোর্ট আছে? পুলিশ তো দেখছে বোমা উদ্ধার হচ্ছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে। এবং বোমা তো আপনি এটাও তো জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো বলেছেন যে দেশে কোনো জঙ্গি নাই। বলেছেন না? বলেছেন তো। তাহলে জঙ্গি যদি না থাকলো, কোনো কিছুই নাই, তাহলে আপনারা রেড অ্যালার্ট কেন দিলেন? তার এটা মানে কিন্তু আপনারা এটা তো জঙ্গি না হতে পারে, সন্ত্রাসী হতে পারে প্রশাসনের ভাষায়।
জঙ্গি বলেন আর সন্ত্রাসী বলেন, সন্ত্রাসী মানেই জঙ্গি, জঙ্গি মানেই সন্ত্রাসী, মিলিটেন্ট আর টেরোরিস্ট। কিন্তু আপনারা তো জাতির কাছে কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? আমাদেরকে বলেন, আমরাও জানি। তাহলে আপনারা বলেন যে ওই পাইপ বোমাগুলো লস্করে তৈয়বার ছিল। আপনারা বলেন যে ওই প্রেসার কুকার বোমাটা লস্করে তৈয়বার ছিল বা আল কায়দার ছিল। একজনের তো ছিল। এটা তো আর বাংলাদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজ না। বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণত ক্রুড বোমা বানায়, মানে যেটাকে বলা হয় ককটেল ইত্যাদি। কিন্তু এই ধরনের আধুনিক বোমা বানানোর প্রযুক্তি আমাদের আহ, জঙ্গি গোষ্ঠীর কাছেও নাই। এটা একেবারেই লস্করে তৈয়বার প্যাটার্ন। এখন লস্করে তৈয়বা কি? লস্করে তৈয়বা হলো পাকিস্তানি আইএসআইয়ের মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন, যারা ভারতে হামলা চালায়, মুম্বাইতে হামলা চালিয়েছে। আপনি জানেন যে হোটেলে যে হামলা হয়েছিল লস্করে তৈয়বা। তাহলে এখন আপনারা আমাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে গেছেন? ইউনুস জমানাতে 18 মাসে যে সবকিছু খুলে দেওয়া হয়েছিল, পাসপোর্ট সরি ভিসা খুলে দেওয়া হয়েছিল, পাকিস্তান থেকে কিছু আসতে পরীক্ষা করা হবে না, এই সময় কি ঢুকে গেছে আমাদেরকে বলেন। আমরা জানতে চাই। কারণ আমরা তো জাতি হিসাবে, পুলিশ যদি আক্রান্ত হয়, পুলিশের যানবাহন আশেপাশে তো আমাদের লোকজন আক্রান্ত হতে পারে। আমরা তো পুলিশের সঙ্গে বসবাস করি, পুলিশরাও তো আমাদের সঙ্গেই বসবাস করে। তাহলে কেন বলছেন না? কিছু একটা আপনারা লুকাচ্ছেন। সেই লুকানোটা কি? আর না হয় আমি ধরে নিব যে সার্জিও গোরের যে সফর হলো, সেটাতে আপনাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। সার্জিও গোর এসে এমন কিছু অপ্রীতিকর, এমনকি কালকে হুমায়ুন কবির যিনি উপদেষ্টা, তিনি কিন্তু পররাষ্ট্র বলেছেন, জি, তিনি বলেছেন সার্জিও গোর এসেছিলেন অনুসন্ধান করতে। শব্দটা কিন্তু উনি বলেছেন অনুসন্ধান, মানে ইনভেস্টিগেট। কি অনুসন্ধান করতে আসছেন সার্জিও গোর, সেটাও তো আমরা জানতে চাইতে পারি। উনি কিন্তু বলেন নাই সার্জিও গোর জানতে চেয়েছেন, বলেছে অনুসন্ধান করতে এসেছিলেন। কি অনুসন্ধান করতে আসলেন? এটাই যে এত জঙ্গি উত্থান হচ্ছে কেন, এত বিভিন্ন পতাকা কেন উঠলো, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রেখেছ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নাই কেন, এগুলো হলো অনুসন্ধান। এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু অফিসিয়ালি অন রেকর্ড বলেছেন সার্জিও ঘোষ এসেছিলেন অনুসন্ধান করতে। তাহলে তারপরে সার্জিও ঘোষ আপনারা যে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন, যেটা কেউ তো বলছে না, সেই ডিনারে তো আপনারা কিছু লোককে ইনভাইট করেছিলেন। সেখানে তো আহ, গ্রাম প্রশাসনের অপছন্দের লোকরা ছিল ওই তালিকায়। সেই জন্য তো সার্জিও ঘোষ ডিনার অ্যাটেন্ড করেন নাই, সেটা বলেন না কেন? আমরা শুনতে চাই উনি ডিনারটায় যাননি কেন। আপনারা কাকে নিতে চেয়েছিলেন সেখানে? আপনার সেই মহামহিমকে কেন নিতে চাইলেন? মহামহিমের লোকদেরকে কেন নিতে চাইলেন? কি প্রেম আপনি ওনার আপনি সাথে আপনার? আপনি যদি খোলাসা করবেন যে কাদের যাওয়ার কথা ছিল এবং কাদের কারণে সার্জিও গোর ওই ডিনারে যেতে চাননি বিধায় সেটি বাতিল হয়েছে। ওই ডিনারে তো মহামহিম বলতে কে? মোহাম্মদ ইউনুস। হ্যাঁ, হ্যাঁ। ওই ডিনারে শফিকুল আলমের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আসিফ নজরুলের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আলী জাকেরের যাওয়ার কথা ছিল। তাহলে এই যে লোকগুলাকে আপনার দিচ্ছিলেন, এই জন্যই তো সে ডিনার অ্যাটেন্ড করে নাই। ডিনার অ্যাটেন্ড করে নাই, না করে সে ফিরে গেছে। ফিরে গিয়ে সে যে ওয়েস্টিন হোটেলে, আমি মানচিত্রের অনুষ্ঠানে আগে বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর এসে ব্র্যান্ড স্টেশনের বাসভবনে উঠবেন না, উনি ওয়েস্টিন হোটেলে উঠবেন। তো ওয়েস্টিন হোটেলে তো উনি ডিনার করেছেন। করার পর তো সেখানে আওয়ামী লীগের লোকদের সঙ্গে মিটিং হয়েছে, জাতীয় পার্টির জিএম কাদের সঙ্গে মিটিং হয়েছে। এমন তারপরে তো উনি জামাতের সঙ্গে মিটিং করেন নাই, উনি এনসিপির সঙ্গে মিটিং করেন নাই। কেন করেন নাই? সমস্যাটা কোথায় হলো? আপনারা তো এটা লুকাচ্ছেন আমাদের কাছে। পরের দিন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা বৈঠক হলো, 1 ঘন্টা রুদ্ধদ্বার, যে বৈঠকে এমনকি ব্রায়ান ক্রিস্টেনসেনকেও অ্যালাউ করা হয় নাই। তারপরে ব্রায়ান ক্রিস্টেনসেন এই বৈঠকের পরে সার্জিও গোরের সাথে দীনেশ ত্রিবেদী ওই দিন বিকেলেই 31 জুলাই ভারত চলে গেছেন। আমি ভারতের সাংবাদিকদের সাথে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, ওই বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই দীনেশ ত্রিবেদী ভারত গিয়েছিলেন। এবং সেই আলোচনার
চুক্তি ছিল 5ই অগস্ট শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করবেন, যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত, যার কারণে তিনি ইস্তিফাতে গেলেন 31 তারিখ। 1 তারিখে ঘোষণা আসছে শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে এবার সংযুক্ত হবেন, উনি এবার রেকর্ডেড ভার্সন বাজাবেন না। তো আপনারা তো আমাদের কাছে লুকাচ্ছেন ক্রমাগত। কি লুকাচ্ছেন? যে আমেরিকা আপনাদের হাত ছেড়ে দিয়েছে, এটা তো আমরা জানি। আমরা তো বারবার বলেছি মানচিত্রে যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলবে। তো আপনারা বলুন যে আপনাদেরকে ছুঁড়ে ফেলেছে, আমরা আপনাদের তো সাথে আছি। আপনারা যে ভুলগুলো করেছেন সেটা স্বীকার করেন, 3 গুণ দামে এলএনজি কেনা বন্ধ করেন। কারণ আপনাদেরকে তো আর আমেরিকা রাখতেছে না, বাদ দিয়েছে। এখন ভারত আমেরিকা একই অক্ষে চলে আসছে, সাথে রাশিয়াও আছে। খুবই অবাক ঘটনা যে রাশিয়া বাংলাদেশের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেমেন্টস ভারতীয় মুদ্রায় চাই। ভারতীয় মুদ্রায় কেন চাই? ওরা ডলারে নিবে না, কারণ Right. ওরা তো ডলার ওদের জন্য নিষিদ্ধ। তো ভারতীয় মুদ্রায় চায় মানে কি? ওরা বাংলাদেশি মুদ্রায় নিবে না। বলা তো হয়েছিল পাকিস্তানি মুদ্রায় দেয়, নিচ্ছে না তো, ভারতীয় মুদ্রায় দিতে হবে। তাহলে আপনি ভারতীয় মুদ্রা পাবেন কোথায়? আপনাকে ডলার খরচ করে ভারতীয় মুদ্রা কিনতে হবে। দেখেন, ওরা কিন্তু সিঙ্গাপুরি ডলার বলতে পারতো, ওরা ব্রিটিশ পাউন্ড বলতে পারতো, সৌদি রিয়াল বলতে পারতো, বলে নেই তো ভারতীয় মুদ্রা। নির্দিষ্ট ভাবে রাশিয়া বলে দিয়েছে। তো এটা কি আমেরিকার সম্মতির বাইরে? একেবারেই না, এটা আমেরিকার সম্মতির মধ্যেই। আপনারা এখন একটা জিও পলিটিক্যাল দাবার খেলার মধ্যে, চালের মধ্যে পড়ে গেছেন। বিএনপি সরকার ভয়ঙ্কর চালে পড়ে গেছেন, সেই চাল থেকে আর উদ্ধার নাই। আর আপনাদের যে জামাত, এনসিপি বা উগ্রপন্থী যারা, তাদেরকে আমেরিকা ঠিক যেমনি ভাবে আফগান মুজাহিদিনদেরকে আমেরিকা পরিত্যাগ করেছিল, করে এই আফগান মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনাদেরকেও আমেরিকা ত্যাগ করেছে। এতদিন যারা ভেবেছিলেন যে আপনাদের মাথার উপর আমেরিকা আছে, আপনারা বাংলাদেশে কি কি সব জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন, পতাকা ওড়াচ্ছিলেন, কি কি সব করবেন, কোন কোন দেশ দখল করবেন, সব শেষ, গল্প শেষ। এখন আপনাদের অবস্থাটা ঠিক আফগান মুজাহিদিনদের মতো। আপনাদেরকে ব্যবহার করা শেষ হয়ে গেছে। ইউনূসকে আগেই ডিসপোজ করেছে অফ। এখন জামাত ইসলামীও শেষ, বিএনপিও শেষের পথে। পথ একটাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ খুলেন এবং আরেকটা নির্বাচন দেন। সেই দাবি আসছে, এই আমেরিকার পক্ষ থেকে সেই দাবি আসবে। আপনাকে আমি আজকে এখানে বলে রাখলাম, রেকর্ড করা থাকলো, 27 সালে নির্বাচন দিতে হবে। সেই দাবি আমেরিকা তুলবে, কারণ আপনি আমেরিকা জি শেষ করুন, শেষ করুন। আমেরিকা হাত ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি পান্না ভাই আপনাকে বলেছিলাম যে এরা তো, ইউনূস তো আমেরিকাকে দলিল দিয়ে গেছে, পজিশন দিতে পারে নাই। এখন আমেরিকা ব্যবসা করবে, শেখ হাসিনা সমতার ভিত্তিতে ব্যবসা করবে আমেরিকার সাথে। কেন? আমেরিকা তো আওয়ামী লীগের শত্রু না। এবং সার্জিও গোর যে বার্তাটা দিয়েছেন, আরেকটা কথা আমি আপনাকে বলছি, এটা আপনি চেক করে দেখুন। ঢাকায় মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি, নির্দেশটা উনি দিয়েছেন 31 জুলাই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য। একই নির্দেশ তিনি দিল্লি মার্কিন দূতাবাসকে দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। এগুলা কি ইঙ্গিত? তো খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার যে যারা এতকাল ভেবেছিলেন তারা আমেরিকার মিত্র, তারা এখন আফগান মুজাহিদিনদের মতো অবস্থা, অথবা মিশরের মুসলিম ব্রাদারহুডের অবস্থা। জি, একথা আপনি আগেও বলেছেন, কিন্তু আজকে যেভাবে আপনি বলছেন যে 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, যুক্তরাষ্ট্র সেটি চায়, আপনি এতটা বোল্ডলি কেন বলছেন, এতটা নিশ্চিত হয়ে কেন বলছেন 27-এর মধ্যে একটা নির্বাচন যুক্তরাষ্ট্র চায়? মানে আপনার সোর্স কি এতটাই স্ট্রং, নাকি আমি শুধুমাত্র তো ইকুয়েশনের জায়গা থেকে আপনি বলছেন? আমি তো সৌভাগ্যটা হয়নি মানচিত্রে আসার বেশ কয়েকদিন। আমি অন্যগুলো প্ল্যাটফর্মে বলেছিলাম যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও করে ঢাকায় মিটিং হবে। আমি মানচিত্রেও মনে বলেছি, এটা কি কিন্তু কেউ বলেছেন? বলেনি, বলেছি। এবং আমি এই কথাটাও বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছেন, যোগাযোগ রাখছেন শেখ হাসিনার সঙ্গে নিয়মিত। এই কথাটাও বলেছিলাম, সেটা মানচিত্রে বলেছি না কোথায় বলেছি, বলেছি। আপনারা এখন কি দেখছেন? দিনের টিভির সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। জিএম কাদের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। জামাত এনসিপির সঙ্গে বৈঠক করেনি। তাহলে বার্তা, আপনার যদি সোর্স বলেন, হ্যাঁ
আমার সোর্স তো এতটাই স্ট্রং যে আমি বলছি তো যে এইবার সাহায্যকর দাবি করে গেছেন উত্থাপন, অন্তর্বর্তীমূলক রাজনীতি। এরপরই শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেখবেন দাবি আসবে নির্বাচন, নিশ্চিত থাকতে পারেন। আরেকটি আচ্ছা, নির্বাচন হবে, সেটা 2027 সালেই দিতে হবে। আমি আরেকটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র এটি চাইছে। কেন চাইছে? মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তি জায়গা থেকে তো আমরা সবাই বলছি যে আমরা দাস অনুদাসে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র যা চাইবে আমাদেরকে তাই করতে হচ্ছে বা করতে হবে। বোয়িং কেনা থেকে শুরু করে আরো অন্য অনেক কিছু এর মধ্যে হয়েছে। তাহলে কেন যুক্তরাষ্ট্র এখন বিএনপি সরকারকে চাইছে না, অথবা তারা মধ্যবর্তী একটা নির্বাচনের দাবি করতে পারে? যুক্তরাষ্ট্র আমাদের কাছে বিক্রি করবে, তাহলে বিক্রি করলে আমাদের তো টাকা থাকতে হবে কেনার মতো। আমরা তো বিদেশি কোনো ঋণ পাবো না, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক কেউ টাকা দিবে না। চায়নার যে কোম্পানিটা টাকা দিতে চেয়েছিল মংলা বন্দরের পাশে স্পেশাল মিলিটারি কমপ্লেক্সের জন্য, 265 মিলিয়ন ডলার নাকি 560 মিলিয়ন ডলার, তো সেই কোম্পানি তো তো আমেরিকার ব্ল্যাক লিস্টেড। আপনি চায়না থেকে টাকা নিতে পারবেন না। টাকা আপনাকে বিদেশি ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে হবে, আইডিবি থেকে নিতে হবে। আমেরিকা বুঝে গেছে যে ওই সংস্থাগুলো বিএনপিকে টাকা দিবে না, বিকজ পলিটিক্যাল স্টেবিলিটি নাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নাই। পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া কেউ টাকা দিবে না। আর আপনি যে একটা আমি দামি সংসদ বানিয়ে রাখছেন জামাতকে দিয়ে ইত্যাদি, এটা যে আসলে কৃত্রিম। জামাতকে তো বিশ্বাস করতেছে না আন্তর্জাতিক অর্থ ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো, বিএনপি কে ওরা। তাহলে যারা ঋণ নিছে 17 বছর, 15 বছর, বছরের পর বছর, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, একটা কারখানাও খুলছে না। বাংলাদেশের বস্ত্র খাতের যে রপ্তানি কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। তো আমেরিকা তো শঙ্কিত, কারণ ওরা তো বিক্রি করবেন। আপনি টাকা দিয়ে কিনতে হবে, টাকাই আপনার না থাকলে আমেরিকা কি বিক্রি করবে? আপনাকে তো ফ্রিতে কিছু দিবে না। এই জন্য ওটা আমেরিকা যুক্ত চাচ্ছে, অবশ্যই, অবশ্যই আপনার এই জন্য কথা বলে অভিযান। এই জন্য আমেরিকা চাচ্ছে এমন একটা অ্যাটমসফিয়ার বাংলাদেশে, যে অ্যাটমসফিয়ারকে আন্তর্জাতিক বিশ্ব আস্থায় নিবে, ওয়ার্ল্ড ব্যাংক আস্থায় নিবে, এডিবি আস্থায় নিবে, টাকা দিবে। টাকা দিবে, বিদেশি বিনিয়োগ আসবে, আমেরিকা ব্যবসা করবে। ব্যবসা করতে তো আমাকে কেউ ফ্রি অফ কস্ট দিবে না। বিএনপি সরকার টাকা পাচ্ছে না, এটা আমেরিকা শিওর হয়ে গেছে। 5.5 মাস, 6 মাস হয়ে গেছে, কোনো টাকা পায়নি। ইউনুস তো পায়ই নাই, ভবিষ্যতেও পাবে না। আমেরিকা এই জন্য অস্থির হয়ে গেছে যে ব্যবসা করার যে একটা তাদের আকাঙ্ক্ষা, বিক্রি করার। কি বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে? টাকা তো নাই। এটাই হলো মূল কারণ। কিন্তু পাল্টা বক্তব্য তো শোনা যায়, আপনি যে কথাগুলো বলছেন তার পাল্টা বক্তব্য তো অনেক আগে থেকেই আছে, যে নতুন কিছু নয়, যে মার্কিন ডিপ স্টেট আবার জামায়াতকে ক্ষমতা আনতে চায়, এবং মার্কিন এক সাবেক ডিপ্লোম্যাট, তার একটি অডিও বের হলো, তারা এই নির্বাচনে জামাতকে চেয়েছিল। এইগুলো তাহলে কোন ধরনের ডিজাইন? আসলে কে কোন দিকে হাঁটছে? মার্কিন এম্বাসির যে অডিও বার্তাটা লিক হলো, এটা মার্কিন এমবেসি ইচ্ছা করে লিক করে দিয়েছে। কারণ আপনি তো আমেরিকান এমবেসিতে গেছেন, ওখানে তো কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যায় না। হুম, তো ওটা তো ওরাই লিক করেছে, ওয়াশিংটন পোস্ট ওই রিপোর্টটা চেপেছে। মানে একটা অসমর্থিত সূত্র থেকে একটা অডিও কথা একজন লোকের, হুম, হুম। সে কে সে পরিচয় নাই, ওয়াশিংটন পাবলিশ করে দিয়েছে। কেন? জামাতকে কনফিডেন্স দেওয়ার জন্য, যে তোমরাই ক্ষমতায় আসছো, নির্বাচনে অংশ নাও। কারণ এটা আমেরিকা জানতো যে জামাত যদি সক্রিয় না হয় নির্বাচনটা ইউনুস দিবে না। আমেরিকা তো চাইছিল যে ইউনুসকে তো পরিচিত বাইডেন প্রশাসন, তো এখন এখান থেকে বের হয়ে আসার জন্য একটা নির্বাচন এবং বিএনপি কে ক্ষমতায় আনা। আমেরিকা জানতো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জামাতকে একটি ভুল স্বপ্ন দেখানো হয়েছে। কি স্বপ্ন? যে নির্বাচনে তোমরা জিতবা, যেমনি ভাবে ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো ফাইন, হয়েছে। আমি আপনার যুক্তি বুঝতে পারছি, কিন্তু কিন্তু ডিপ স্টেটের তো একটা খেলা রয়েছে, এবং যে খেলার মাধ্যমে একটা প্রাথমিক পর্বে আমরা দেখলাম যে আওয়ামী সরকারের পতন। যদি খেলা নাই থাকে তাহলে তো পতনটা এইভাবে হতো না। তাহলে না, তারা কি চায় আসলে? আওয়ামী লীগ সরকারের পতন তো ডিপ স্টেট ঘটিয়েছে। তখন একটা এজেন্ডা ছিল, একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনটা 18 মাসে ইউনুস পূরণ করতে পারে নাই, ফেল করেছে, ইকোনমি কলাপস করে গেছে।
দেশে মবক্রেসি আমেরিকা পছন্দ করে না। আর এখন যে বিএনপি সরকার আমলে যেটা সবথেকে খারাপ জিনিস হচ্ছে, এই সরকারের আমলে ক্লেপ্টোক্রেসি মানে রাষ্ট্রীয় মদতে দুর্নীতি, এটা আমেরিকা ভীষণ ঘৃণা করে। তো জামাতকে বলা হয়েছে মিথ্যা একটা আশ্বাস, তুমি ক্ষমতায় যাচ্ছ, একটা টেপ লিক করে দিল, ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করলো, জামাত খুশি হয়ে গেল, ওরা ক্ষমতায় যাচ্ছে। জামাত তো নিশ্চিত ছিল। ইউনূসকে আর একটা স্বপ্ন দেখানো হয়েছে, বিপ্লবী সরকার হবে, রেফারেন্ডাম দাও। ইউনূস যে নির্বাচনের দিনে, আপনি যদি মনে থাকে, কিভাবে উচ্ছ্বাস দেখাচ্ছিল, দুই হাত তুলে, ভিতরে সব শেষ, নতুন শুরু। ইউনূস তো জানতো যে এই গণভোট এখন মঞ্জুর হবে, অ্যাকসেপ্ট হবে, বলে বিপ্লবী সরকার হবে, বলে সেই বিপ্লবী সরকারের প্রধান ইউনূস। ইউনূস কি বিএনপি নির্বাচনে জিতবে বা আহ, বিজয়ী হবে, সরকার গঠন করবে, এটার জন্য কি ইউনূস উচ্ছ্বসিত হবে? কখনোই না। ইউনূস তো নিশ্চিত ছিল যে জামাত ক্ষমতায় আসবে, এবং জামাত ক্ষমতায় আসলে ওই রেফারেন্ডাম বা গণভোটকে বাস্তবায়ন করে বিপ্লবী সরকার হবে। এটার জন্য ইউনূস দুই হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছিল। এত উচ্ছ্বাস ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পরেও প্রকাশ করেনি। কিন্তু ঠিক আছে। আমেরিকা ওইখানেই খেলে দিচ্ছে যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসছে যখন, তখন তো জামাত হতাশ, আর ইউনূস তো শেষ। বিশেষ করে যখন সংসদে বলা হলো রেফারেন্ডাম হবে না, এমনকি যে দুটো শপথ নেওয়ার অপশন, সংসদ সদস্য হিসেবে আরেকটা কি যেন সংস্কার কি, কি যখন বিএনপি নিল না, তখন তো ইউনূস বুঝে গেছে সব শেষ, তার আশার প্রদীপ নিভে গেছে। আর ইউনূসের তো আমেরিকা থেকে এখন কিছু করার নাই, সরকার তো তার বিরুদ্ধে সরকার আমেরিকাতে। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে 2027 সালে, আরেকটি নির্বাচন হবে। এটা বিএনপি চাক কি না চাক, আমি শুধু এইটাই বললাম যে হুমায়ুন কবির সাহেবের বক্তব্যটাকে আপনি তো অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে পারেন। উনি তো বলেছেন যে সার্জিও আসছিলেন অনুসন্ধান করতে, তো ওইখানেই তো সবকিছু প্রকাশিত হয়ে গেছে। আমরা শেষ করবো। আহ, তবে আলোচনাটা যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গা থেকে প্রশ্ন করে, তাহলে এই যে সারা দেশে যে বোমা আতঙ্ক এবং পুলিশের রেড সিগন্যাল, আহ এটার সাথে সার্জিও বলে কোনো সম্পর্ক রয়েছে? এই বোমাগুলা আগে প্রথম দিকে হয়তো ঘটানো হয়েছে হ্যাঁ। সার্জিও সিম্পিথি পাওয়ার জন্য, আমার মনে হয়, যেটা আওয়ামী লীগও করেছে, যে আচ্ছা। জঙ্গি টুঙ্গি হচ্ছে, মানে একটু যদি ভালো সম্পর্ক হতো, ডিনারটা খেত, ভালোবাসা থাকতো, তাহলে বলতো যে এগুলো দমন করব। কিন্তু যখন দেখছি সব উল্টায় গেছে, একদম কোনো কিছুই ঠিক নাই, পাশার দানটা উল্টে গেছে, তখন বলতেছে এখন এসে যে ওই বমে সিসি ক্যামেরা বন্ধ ছিল এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এখন হলো তারা দিক ভ্রান্ত, কারণ সার্জিও এমন কিছু কথা বলে গেছে বিএনপিকে, এমন কিছু কথা, যে বিএনপির নেতারা যে এখনো আইসিইউতে ভর্তি হয়ে যান নাই হার্টের সমস্যা নিয়ে, এটাতে আমি যথেষ্ট অবাক হচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। এবার নির্বাচন তো 27 সালে শেখ হাসিনাকে পাঠাবে ওরা, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিস্থিতি হবে। আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি শেখ হাসিনা কিভাবে আসবেন। আপনাকে আজকে আরেকটা তথ্য দিচ্ছি, মানচিত্রের সম্মানিত দর্শকদের জন্য, এটা অন রেকর্ড থাকুক। শেখ হাসিনা যেদিন আসবেন, ওনাকে সিওফ করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও থাকবেন, সার্জিও থাকবেন? সেখানে সার্জিও থাকবেন। আচ্ছা, আমরা জানি না আসলে রাজনীতিও শেষ বলে কিছু নেই, কূটনীতিরও শেষ বলে কিছু নেই। আহ তবে আপনি বোমা আতঙ্ক নিয়ে যেটি বলছিলেন, লস্করে তয়বা বা পাকিস্তানের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী, তাদের যে সম্পৃক্ততা অথবা তারা এই ধরনের বোমা তৈরি করে থাকে, তাহলে এটাকে আমরা রিলেট করবো কিভাবে? একদিকে জঙ্গিবাদী গোষ্ঠীর কথা বলছিল, আর একদিকে আহ, এক ধরনের নাটক যে সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের বোমা টোমা রেখে দেওয়া এখানে সেখানে, মানে আসলে বিষয়টা কি? না, যখন ক্যামেরা বলছে বন্ধ হচ্ছিল, হ্যাঁ, সিসি ক্যামেরা বন্ধ ছিল, তাহলে আমি কি বুঝবো? সিসি ক্যামেরা বন্ধ তো সরকার রাখে, মানে সরকারকে পরিষ্কার করতে হ্যাঁ, হবে হ্যাঁ, আমাদের কাছে, যে সিসি হ্যাঁ। ক্যামেরা বন্ধ এক জায়গায় ছিল, প্রেসার কুকারের জায়গায় সিসি ক্যামেরা কোথায় গেল, বা ওই কাঁচপুর ব্রিজে যে পেট্রোল পাম্পে সেখানে কি হলো? সরকার তো বলছে না পরিষ্কার ভাবে কিছু। আমি যেটা বলতে চাচ্ছি, যে যদি এই বোমাগুলো সিসি ক্যামেরা যারা বন্ধ করেছে তারা রেখে থাকে, তাহলে গল্পের স্ক্রিপ্ট একটা। হুম, হুম। আর যদি
এটা লস্করে তৈয়বারা রেখে থাকে, তাহলে পুলিশ যে রেড অ্যালার্ট দিয়েছে সেটা তারই ধারাবাহিকতা। আমার মনে হচ্ছে বাংলাদেশে ইউনূসের জঙ্গি শাসনের সময় এত বিশাল পরিমাণ জঙ্গিদেরকে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে, এত জি। বিশাল সংখ্যক বিস্ফোরক ইত্যাদি এসেছে। এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এই জঙ্গিবাদ, উগ্রবাদ ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। এবং এটা পুলিশ জেনে গেছে, রাষ্ট্রযন্ত্রও জানে। সালাউদ্দিন সাহেব যদি এখন দয়া করে আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমাদেরকে পরিষ্কারভাবে বলেন